আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার, প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজ, প্যাথোলজি বিভাগ। বর্তমানে আমি ময়মনসিংহের কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল প্যাথোলজির চিফ কনসালটেন্ট। আমি আজকে শুরু করব আমাদের ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য ক্লাস, ডিজিটাল ক্লাস, লেকচার অন প্যাথোলজি। আজকের বিষয় গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম। গত পর্বে আমাদের ইসোফেগাস শেষ হয়ে গেছে, আজকে শুরু হবে স্টোমাক থেকে। চলুন তাহলে যারা ফোর্থ ইয়ারের বিশেষ করে স্টুডেন্ট আছেন যারা প্যাথোলজি পড়ে তাদের কাছে চলে যাই। ওয়েলকাম, তোমরা যারা আমার ক্লাসে উপস্থিত হয়েছ প্যাথোলজি ক্লাস করার জন্য তোমাদের স্বাগতম। তোমরা মনোযোগ দিয়ে শোনো। তাইরান, দিনা, পেখম, তন্নি, দীপঙ্কর, জ্যোতি, লাইজু, তোমরা এই সামনের দিকে এসে বসো, সামনের সারিতে ফিল আপ করো। আর যারা পিছনে আসো তোমরা এগিয়ে এগিয়ে আসো। যারা পিছনে বসবে তারা অমনোযোগী থাকো। সাধারণত অমনোযোগীদের জন্য সমস্যা হলো তারা সব কথা শুনতে পারে না, সব মনে রাখতে পারে না, পরে পরীক্ষার সময় ভুল করে বসে, তাদের কিছু জানা হয়ে যায়, কিছু অজানা থেকে যায়। কাজেই সবাই তোমরা সামনের দিকে যতটুকু পারো এগিয়ে এগিয়ে বসো। এখন শোনো, শুরু করছি প্যাথোলজি লেকচার ক্লাস। আজকের বিষয় হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এর স্টোমাক পার্ট। আমি চলে যাচ্ছি আমার প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তোমরা মনোযোগ দিয়ে শোনো। আজকে শুরু হবে স্টোমাক থেকে। স্টোমাকের অংশটাই আজকে পর্বে শেষ করব। প্রথমে দেখে নিচ্ছি স্টোমাকটা কেমন, তার অ্যানাটমিক্যাল পার্টগুলো দেখো। এই যে উপরের অংশটুকু, এটা হলো ইসোফেগাসের লোয়ার পার্ট। এর সাথে যেটুকু আছে যে দেখানো আছে এটা হলো কার্ডিয়া। এখানে মিউকাস সেল থাকে। আর এইটুকু হলো ফান্ডাস। তাহলে এইটুকু কার্ডিয়া, এইটুকু হলো ফান্ডাস এই আপার পার্টে। আর এইটুকু হলো এই বডি, যেটুকু দেখানো আছে বডি। আর এই যে এইটুকু দেখা যাচ্ছে পিঙ্ক কালারে, এইটুকু হলো এন্ট্রাম। এন্ট্রাম মিউকাস সেল হলো জি সেল, গ্যাস্ট্রিন সিক্রেশন করে। আর এইটুকু হইলো পাইলোরাস। আর তারপরে আছে শুরু হইলো ডিউডেনাম। ডিউডেনাম দিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইন শুরু হইলো। এটুকু তোমরা অ্যানাটমিতে ভালোভাবে জানো, একটু দেখিয়ে নিলাম আমরা কি পড়াচ্ছি। এই যে স্টোমাকের ওয়াল থেকে যদি আমি হিস্টোপ্যাথোলজি স্লাইড তৈরি করি তাহলে এইরকম দেখা যাবে। হিস্টোপ্যাথোলজিতে এইগুলো মিউকাস, এই যে একটা কোট থাকে নিউট্রাল মিউকাসে, আর এগুলো গ্যাস্ট্রিক পিট, এগুলি গ্যাস্ট্রিক পিট। অনেক সারফেস কিন্তু এই পিটগুলো যদি সোজা করি, স্টোমাকের সারফেস কিন্তু অনেক বড় হবে, ইন্টারনাল সারফেস। আর এগুলো হলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, তার নিচে আছে মাসকুলার স্পিকুলাস। এটুকু জানার পরে আমরা প্যাথোলজি অফ স্টোমাকে চলে গেলাম। জ্যোতি আর লাইজু তোমরা কাছাকাছি বসো। ডিজিজ অফ স্টোমাক। কনজেনিটাল অ্যানোমালিতে আছে ডায়াফ্রাগম্যাটিক হার্নিয়া, কনজেনিটাল অ্যানোমালি। আমরা আগে বলছি যে কোনো একটা অর্গানের আমরা সিস্টেমিক প্যাথোলজিতে পড়তে যাই তখন তার ডিজিজগুলা কি আমাদের জেনে নিতে হবে। কনজেনিটাল ডিজিজ কি, অ্যাকোয়ার্ড ডিজিজ কি, কোনটা টিউমার, কোনগুলি নন টিউমার, টিউমারের মধ্যে কোনটা ম্যালিগন্যান্ট টিউমার, কোনটা বেনাইন টিউমার আমাদের জেনে নিতে হবে।
আমরা সেই জন্য আমাদের কনজেনিটাল অ্যানোমালি কি কি আছে, যেমন ডায়াফ্রামাটিক হার্নিয়া, পাইলোরিক স্টেনোসিস, তারপর আসতেছে অ্যাকোয়ার্ড ডিজিজ আছে গ্যাস্ট্রাইটিস, অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, আর আছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস। আর গ্যাস্ট্রিক আলসারেশন, গ্যাস্ট্রিক আলসারেশনে থাকবে পেপটিক আলসার আর অ্যাকুট গ্যাস্ট্রিক আলসার। পেপটিক আলসার আর থাকবে অ্যাকুট গ্যাস্ট্রিক আলসার। এগুলি আমি বলে নিলাম, আস্তে আস্তে আমরা যেগুলি ইম্পর্টেন্ট সেগুলি ডিটেলস বলবো। আর বিবিধ কন্ডিশন আছে হাইপারট্রফিক গ্যাস্ট্রোপ্যাথি, গ্যাস্ট্রিক ভ্যারিসেস, আর আছে টিউমার, টিউমারে আছে গ্যাস্ট্রিক পলিপ, গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক লিম্ফোমা। ইম্পর্টেন্ট ডিজিজের মধ্যে আছে যেগুলো আমরা ডিটেলস ডিসকাশন করব। তার মধ্যে আছে কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস, অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক কার্সিনোমা। এইগুলি আমরা ডিটেলস করব। প্রথমে আসতেছে কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস। কনজেনিটাল কথাটা মানে হলো বর্ন উইথ, মানে জন্মের থেকে নিয়ে আসে এমন একটা রোগ বা ডিজঅর্ডার যেটা জন্মের থেকে নিয়ে আসে, মানে ওই ডিজঅর্ডার নিয়েই জন্মগ্রহণ করে। যেমন এনকাউন্টার্ড ইন ইনফ্যান্ট, যেহেতু ইনফ্যান্ট কাকে বলে, তাহলে জন্মের পরেই যে শিশুর বয়স সেটা হলো ইনফ্যান্ট, কাজেই এদের হবে মেল ফিমেল রেশিও 3:1 to 4:1। তাহলে ছেলে বাচ্চাদের বেশি হবে, মেয়ে বাচ্চাদের কম হবে। occurs in 1 in 300 to 900 লাইভ বার্থ। একটা কমিউনিটিতে বা একটা সমাজে বা একটা এলাকায় ধরো যদি 900 ডেলিভারি হইল একটা সময়ে, তার মধ্যে দেখা যাবে একটা হলো এই কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস নিয়ে জন্মগ্রহণ করছে, অথবা 300-র মধ্যে একটা। মানে একটা আমাদের স্টাডিতে বিভিন্ন রকম স্টাডিতে দেখা গেছে কোন স্টাডিতে 300-র মধ্যে একজন, কোনটা 400-র মধ্যে বা 600-র মধ্যে, একটা রেঞ্জ দেওয়া হয়েছে এখানে। 300 থেকে 900-র মধ্যে একটা জন্মগ্রহণ করবে কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস নিয়ে। কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস নিয়ে an ovoid মানে ডিম্বাকৃতি, an ovoid mass is formed due to hypertrophy of muscularis propria of the pylorus। আমরা যখন জেনারেল প্যাথোলজিতে সেলুলার অ্যাডাপ্টেশন পড়েছি, তোমরা জানো যে হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। আমি তোমাদের সংক্ষেপ দিয়ে দেখেছিলাম সংক্ষেপে বোঝার জন্য। অ্যাট্রফি হলো সেলগুলা ছোট হয়ে যায়, আর হাইপারট্রফি হলো সেলগুলা বড় হয়ে যায়, আর হাইপারপ্লাসিয়া মানে নাম্বার অফ সেল বেড়ে যায়, আর হলো মেটাপ্লাসিয়া হলো সেল বদলে যায়, এক ধরনের সেল আরেক ধরনের সেলে কনভার্ট হয়ে যায়। তো এখানে দেখো সেই ঘটনা আসছে, এখানে হাইপারট্রফি হবে, যে মাসকুলারিস প্রপিয়ার যে মাসুল সেলগুলা, স্মুথ মাসুল সেলগুলা সংখ্যায় বাড়ে না, কিন্তু যে কয়টা নিয়ে যে জন্মগ্রহণ করে সেইগুলি হাইপারট্রফি, মোটা সোটা বড় হয়ে যায়। তাহলে যদি মোটা সোটা বড় হয়ে যায় মাসুল সেলগুলা, তাহলে কি হবে, তাহলে ওই ওই অংশটা তাহলে বড় হবে, তো বাচ্চা মানুষ জায়গা পাবে কি, কাজেই বড় হইয়া ওই যে লুমেনটা ন্যারো করতে থাকবে পাইলোরাসে। এটার ইনহেরিটেন্সটা কি, যেহেতু জন্মগতভাবে হয়, মোড অফ ইনহেরিটেন্স ইজ মাল্টিফ্যাক্টোরিয়াল, কোনো একটা নির্দিষ্ট না, মাল্টিফ্যাক্টোরিয়াল। মাল্টিফ্যাক্টোরিয়াল এখন এই
একটা ফ্যাক্টর কাজ করে না, অনেক ফ্যাক্টর কাজ করে। এর মধ্যে আছে এরপরে আছে গ্যাস্ট্রাইটিস। আগে যেটা বললাম যে ওইটুকু আমাদের প্যাথোজেনিসিটিটা জানা হইলো, কিন্তু এটা ট্রিটমেন্ট করবে শিশু সার্জন যারা, পেডিয়াট্রিক সার্জারি। আগের দিন তো এগুলি ট্রিটমেন্ট হইতোই না, আমরা যখন ছোট ছিলাম দেখেছি বাচ্চা পেট ফুলে মারা যেত। এখন এই সার্জনরা সহজেই ওই হাইপারট্রফিক মাসল গুলা রিমুভ করে দেয়, কিছুটা কমাই দেয়, লুমেনটা আবার চালু হয়, বাচ্চা বেঁচে যায়। এরপর আস্তে আস্তে গ্যাস্ট্রাইটিস। Gastritis is defined as inflammation of gastric mucosa. Gastritis is defined as inflammation of gastric mucosa. তাহলে গ্যাস্ট্রিক মিউকোসার ইনফ্লামেশন কি বলা হয়? গ্যাস্ট্রাইটিস। এর মধ্যে আছে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস। তাহলে অ্যাকুট gastritis is an acute mucosal inflammatory process usually of transient nature. Acute gastritis is an acute mucosal inflammatory process usually of transient nature. A cause কি? Heavy use of non-steroidal anti-inflammatory drug, NSAID মানে non-steroidal anti-inflammatory drug যারা নেয় তাদের হবে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, পার্টিকুলারলি অ্যাসপারিন খেলে। বেশি করে যদি কেউ অ্যাসপারিন খায় দাঁতের ব্যথায়, মাথার ব্যথায়, শরীর ব্যথায় যদি অ্যাসপারিন খায়, আমাদের ডিসপিন নামে পাওয়া যায় বাজারে, তাহলে তার অ্যাকুট গ্যাস্ট্রাইটিস হবে। আর এক্সেসিভ অ্যালকোহল কনজাম্পশন, যদি কেউ খুব বেশি বেশি অ্যালকোহল খায়, একদিন খুব অ্যালকোহল খেয়ে বুধ হয়ে রইল, একেবারে সারাক্ষণ অ্যালকোহল খাচ্ছে সারাদিন, তার বেলায় হবে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস। আর হেভি স্মোকিং, যে হেভি স্মোক করে, দুটাই বদ অভ্যাস, খারাপ অভ্যাস। ট্রিটমেন্ট উইথ ক্যান্সার কেমোথেরাপিউটিক ড্রাগস, যদি ক্যান্সারের কেমোথেরাপি দেওয়া হয় তাহলে হতে পারে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস। আর ইউরিমিয়া, সিস্টেমিক ইনফেকশন, সিভিয়ার স্ট্রেস, এই সমস্ত ক্ষেত্রে হবে এই অ্যাকুট গ্যাস্ট্রাইটিস। আর ইস্কিমিয়া এন্ড শক হলেও অ্যাকুট গ্যাস্ট্রাইটিস হয়। অ্যাসিড এন্ড অ্যালকালি কনজাম্পশন করলে, অ্যাসিডি হোক আর তীব্র অ্যালকালি হোক পান করলে পরে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস হয়। আর গ্যাস্ট্রিক ইরেডিয়েশন, রেডিয়েশন দিলে পরে হয়, নেজোগ্যাস্ট্রিক ইনহিবিশন দিলেও হয়। আর ফলোইং ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি, ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি করা হয়েছে, যে প্রক্সিমাল যে পার্টটা আছে ওর মধ্যে গ্যাস্ট্রাইটিস হবে। হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস, হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস আছে প্রেজেন্স অফ নিউট্রোফিলস অ্যালং ইপিথেলিয়াল সেল, ইপিথেলিয়াল যে সেলগুলো আছে যেখানে যেখানে এখানে নিউট্রোফিল ইনফিল্ট্রেশন করবে, এর নাম হলো অ্যাকুট গ্যাস্ট্রাইটিস। এরপর আসতেছে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। তো আমরা নিউট্রোফিল দেখবো কিভাবে? ওই এন্ডোস্কোপিক বায়োপসি করব, স্টোমাকের মিউকোসা থেকে এন্ডোস্কোপির করার সময় ওখান থেকে বায়োপসি করব, বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করে আমরা ওই নিউট্রোফিল দেখব। Chronic gastritis. Chronic gastritis is defined as the presence of chronic mucosal inflammatory changes leading eventually to mucosal atrophy and epithelial metaplasia, usually in the absence of erosion. আচ্ছা, তাহলে দেখো যে আমাদের আরো দুইটা জিনিস আসছে সেলুলার অ্যাডাপ্টেশনের। এখানে হয় একটা হলো অ্যাট্রোফি, ক্রনিক ইনফ্লামেশন তো হয়ই। ইনফ্লামেশন দুই রকম আছে, অ্যাকুট ইনফ্লামেশন, ক্রনিক। এই ক্রনিক ইনফ্লামেশন হয়, ক্রনিক ইনফ্লামেটরি সেল কি কি তোমরা জানো, পরে বলতেছি। তারপরে এবং এটা অনেকদিন লাস্টিং করে, সপ্তাহের বেশি, মাস, ইয়ার্স এরকম। তো যাই হোক সেটাকে ক্রনিক বলা হয়, কিন্তু সেই ক্রনিক ইনফ্লামেশন থাকবে এবং তার সাথে অ্যাট্রোফি হবে, সেলগুলা অ্যাট্রোফি হবে, মিউকোসাল সেলগুলা অ্যাট্রোফি হবে। আর
হবে কি মেটাপ্লাসিয়া হবে, ওই যে গ্যাস্ট্রিক টাইপের সেল মেটাপ্লাসিয়া হয়ে ইন্টেস্টিনাল টাইপের সেল হবে, এবং ইউরেশন থাকবে না, গর্ত থাকবে না, ক্রনিক গ্যাস্ট্রাইটিস। ইপিথেলিয়াল চেঞ্জ মে বিকাম ডিসপ্লাস্টিক, আবার আছে একটা টার্ম ডিসপ্লাস্টিক, সেটা ক্যান্সার এবং নরমাল সেলের মাঝামাঝি একটা পর্যায়ে ডিসপ্লাস্টিক, and constitute a background for development of carcinoma. তারপরে অনেকদিন যদি ক্রনিক গ্যাস্ট্রাইটিস থাকে, যদি ডিসপ্লাস্টিক চেঞ্জ হয়, ওই ডিসপ্লাস্টিক চেঞ্জ থেকে তার গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে। তাহলে এখন ইটিওলজিক্যাল অ্যাসোসিয়েশন, এই যে ক্রনিক গ্যাস্ট্রাইটিস এটা কি কারণে হতে পারে, এক নাম্বার লেখা হয়েছে রবিন্স প্যাথোলজি বইয়ে লেখা আছে যে ইমিউনোলজি, কিন্তু আমাদের দেশে যদি বই থাকতো এরকম স্ট্যান্ডার্ড বই, তাহলে লেখা হয়তো ক্রনিক ইনফেকশন। তো ওনাদের দেশে হলো ইমিউনোলজি কষ্টটাই বেশি, কাজেই অ্যাসোসিয়েটেড উইথ পার্নিশিয়াস এনিমিয়া, আমি ওটাকেই ফলো করছি। যেহেতু আমাদের এরকম স্ট্যান্ডার্ড বই আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি ওদের বইকে ফলো করে সেকেন্ড লিখলাম ক্রনিক ইনফেকশন, স্পেশালি হেলিকোব্যাক্টার পাইলোরি। এই হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন are toxic as with alcohol consumption and smoking, are post-surgical, especially following enterectomy, entom যদি কেটে ফেলা হয়, and gastroenterostomy with reflux bilious duodenal secretion, যে duodenal secretion এ যে বাইল থাকে ওইটাও ঢুকে পড়ে স্টোমাকে, কাজে ওখানে ইরিটেশন হয়ে ইনফ্লামেশন হয়, ক্রনিক গ্যাস্ট্রাইটিস হয়। Motor and mechanical, including obstruction, visuals, and gastric atony. Motor and mechanical, এই যে এই পেরিস্টালসিস যে মুভমেন্ট হয়, সেই মুভমেন্টে বাধাগ্রস্ত হয় যদি, তাহলে হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস। এর মধ্যে আছে ভিজুয়াল, লেখা আছে লুমিনাল কনক্রেশন, তোমরা হয়তো অনেকেই বোঝো না কনক্রেশন কি। কংক্রিট হলো যে আমাদের সিমেন্ট বালি মিক্সচার করে, ইটের খোয়া মিক্সচার করে একটা একটা বিল্ডিং তৈরি করার সময়, রাস্তাঘাট তৈরি করার সময় মিক্সচার বানায়, এটাকে বলা হয় কংক্রিট। তাহলে স্টোমাকের ভিতর কংক্রিট হবে কিভাবে মামুন, বলতে পারবা? স্টোমাকের ভিতরে কিভাবে কংক্রিট হবে? আচ্ছা, পারবা না, ঠিক আছে, আমি বলি। ধরো যে আমরা যে সমস্ত জিনিসপত্র খাচ্ছি, অখাদ্য যদি খাই, ধরো চুল খাই, কি মেয়েরা হাসছো কেন? চুল কি খায়? আছে এরকম মেয়ে, চুল চিরুনিতে মাথা আসছিল এই আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর তার চুল দেখলা ইয়েতে আসলো, চুল চিরুনিতে আসলো, এটা দলা পাকিয়ে টপ করে মুখেতে গিলে ফেললো। এরকম বদভ্যাস কোন মেয়ের আছে? ছেলেরা হাসতেছ, ছেলেদের তো লম্বা চুল নাই, ছেলেদের এটা হয় না, সাধারণত মেয়েদের হয়। তো এই চুলগুলা কিন্তু হজম হবে না কোনোদিন। এই যে মৃত্যুর পরে কিন্তু চুল হজম হয় না, চুল মাটির সাথে মিশে না। এইগুলি পেটে গিয়া ওই, যেহেতু এগুলা হজম হয় না, স্টোমাকেই থাকতে থাকে। তারপরে এর মধ্যে যত আরো যেগুলো অখাদ্য জিনিস আছে, যেগুলি হজম হয় না, সেগুলি পাথরের দানা টানা মিশে একটা পাথরের মতো তৈরি হয়, কংক্রিট তৈরি হয়, এবং ওটা ফুটবলের মতো হয়ে যায়। এই আমাদের কিছুদিন আগেও একটা আইপি মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অপারেশন করে বের করছে একটা ফুটবলের মতো। তারা মনে করছিল টিউমার, পরে দেখা গেছে এটা ভিজুয়াল। আবার মেয়েরা মন খারাপ করছে, ছেলেদেরও বদভ্যাস আছে, কিন্তু কোন ছেলে আছে এই পড়তেছে হঠাৎ করে টিকটিকি লেজে ধরে, টিকটিকি লেজ ধরলে কিন্তু টিকটিকি লেজ ছুটে টিকটিকি দৌড়ে চলে যায়। তো ওই যে লেজটুকু কিন্তু লড়তে থাকে, ওইটা মুখে দিয়ে গিলে ফেলে। এটা আমি মনোরোগ বিশেষজ্ঞ থেকে শুনেছি, এই ধরনের একটা আছে, বদভ্যাস আছে কোন মানসিক সমস্যা যুক্ত ছেলেদের। তারা এটা খেলে খায় কেন? ওই পেটের ভিতর গিয়ে ওই লেজটা লড়াছাড়া করে যখন, তোরা নিজেকে মনে করে আমি চাঙ্গা হইলাম একটু, এই ধরনের এটা করে টিকটিকি লেজে আসক্ত, এরকম গল্প শুনেছি। কাজেই মেয়েদের মন খারাপ করার কিছু নেই, ছেলেদের এরকম বদভ্যাস থাকতে পারে। আচ্ছা, রেডিয়েশন দিলেও হইতে পারে,
তারপরে ক্রনিক গ্যাস্ট্রাইটিসের কজগুলি, আর হলো গ্রানুলোমাটাস কন্ডিশন, যেমন ক্রনস ডিজিজ থাকলে এই স্টোমাকে ক্রনিক ইনফ্লামেশন হতে পারে। আর হলো মিসেলিনিয়াস কন্ডিশন আছে, গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, আর অ্যামাইলয়েডোসিস, ইউরিমিয়া, ইউরিয়া লেভেল যদি খুব বেশি হয়, হ্যাঁ, তার সাথে সিমটম যদি হয় তাহলে বলে ইউরিমিয়া, তাহলে ইউরিমিয়াতে এরকম ক্রনিক গ্যাস্ট্রাইটিস হয়। তো অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস, যেটা আমরা প্রথম কজ বলছিলাম, অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস অলসো নোন অ্যাজ ডিফিউজ corporal atrophic gastritis. It is due to presence of autoantibody to gastric gland, parietal cell, and intrinsic factors. অটোইমিউন গ্যাস্ট্রাইটিসটা হলো আর একটা কি যেন হয়, ডিফিউজ কর্পোরাল অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস হয়, মানে বডিতে, গ্যাস্ট্রিক বডিতে ডিফিউজ ইনফ্লামেশন হয়, সেখানে অ্যাট্রোফি হয়। আর কেন হয়? এটা অটো অ্যান্টিবডি প্রোডাকশন হয় টু গ্যাস্ট্রিক গ্ল্যান্ড প্যারাইটাল সেল, যার জন্য অ্যান্টিবডি মেডিয়েটেড এটা সেল ডিস্ট্রাকশন হয়, ইনফ্লামেশন হয়। আরেকটা আছে এইচ পাইলোরি গ্যাস্ট্রাইটিস, হেলিকোব্যাক্টার পাইলোরি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ধরো আমরা যখন প্যাথোলজি পড়ছি, সেটা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, আমি 2000 না 1980 সনে তো আমার শুরু হয়েছে মেডিকেলে, 80, 81 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছি, থার্ড ইয়ার হয়েছে, তাহলে 83-84 সনে আমি প্যাথোলজি পড়ছি। তখন এই হেলিকোব্যাক্টার পাইলোরি নামের জীবাণু আমরা জানতাম না, এবং স্টোমাকে যে জীবাণু থাকতে পারে এটাও আমরা জানতাম না। আমরা বলতাম যে স্টোমাকে কোনো জীবাণু থাকে না। এগুলি নিয়ে পরে গবেষণা হয়েছে, এবং আমি যখন এমফিল করলাম 1995 সনে, তখন আমি থিসিস করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে জানতে পারলাম যে এই স্টোমাকে জীবাণু আছে, সেই জীবাণু থেকে বিভিন্ন রকম রোগ হয় স্টোমাকে। জাপানে ব্যাপক গবেষণা হচ্ছে, তখনও বই আসে না এটা। আমি ওগুলো পড়াশোনা করে পরে আমি নিজেই আমাদের দেশে প্রথমেই আমি গ্যাস্ট্রিক ক্যান্সারের সাথে যে হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যাসোসিয়েশন আছে হিউম্যানের, এটা আমি প্রথম স্টাডি করছি। তা আমি আমার স্টাডির কয়েক বছর আগে একজনে হেলিকোব্যাক্টার পাইলোরি ডিটেক্ট করছিল এনিম্যালের ভিতরে, হয়তো বিড়াল বা অন্য প্রাণীর ভিতরে, কুকুরের। কিন্তু আমি মানুষের মধ্যে আমি প্রথম এটা স্টাডি করছি। এটা আমার পাবলিকেশন আছে, এটা আমার জার্নালে প্রকাশ করছে, বাংলাদেশ জার্নাল অফ প্যাথোলজি, 96 সনের সংখ্যায় বেরিয়েছে। আমার পরে অনেকে এটা নিয়ে গবেষণা করছে, ব্যাপক গবেষণা হয়েছে বার্ডেনে বিশেষ করে। কিন্তু আমি প্রথম শুরু করছিলাম এটা আমাদের দেশে, তখন আইপিজিএমআর বলতো, এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, তখন ওইটা ছিল ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। তা আমার থিসিসের বিষয় ছিল অ্যাসোসিয়েশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি উইথ গ্যাস্ট্রিক ক্যান্সার এন্ড আদার গ্যাস্ট্রোডিটেডাল লিশন। শুধু ক্যান্সারের উপরে কাজ করে নেই, অন্যান্য যে লিশন আছে এগুলি, যেগুলো তোমরা জানতে পারবে আস্তে আস্তে। The bacteria elaborate toxin induce host inflammatory response. ব্যাকটেরিয়া কি করে? এটা ব্যাকটেরিয়া রড শেপে, এটা টক্সিন, তারা কি করে হোস্টের সাথে একটা ইনফ্লামেটরি রেসপন্স করে। হোস্ট মানে মানুষ। মরফোলজি, the mucosa is usually reddened and may flatten. আমরা যে এন্ডোস্কোপি দিয়ে যে মিউকোসা দেখি, পেটটাকে ফুলানো হয় বা গ্যাস বাতাস দিয়ে, আগে পেটটাকে খালি করা হয়, তারপরে বাতাস দিয়ে পেটটাকে ফোলানো হয়, তাহলে মিউকোসাকে দেখা যায়, মনিটরে দেখা যায়, আবার খালি চোখেও দেখা যায় এই এন্ডোস্কোপির টিউব দিয়ে। তো ওখানে মিউকোসাটা কি হয়? রেডেন হয়, ফ্ল্যাট হয়ে যায়, এরকম তো ঢেউ খেলানো থাকে, ঢেউ খেলানো ফ্ল্যাট হয়ে যায়। ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট অফ, আমরা যদি সেকশন করি তাহলে ইনফিল্ট্রেট অফ লিম্ফোসাইট এন্ড প্লাজমা সেল is present within লেমিনা প্রক্রিয়া। লেমিনা প্রক্রিয়াতে লিম্ফোসাইট থাকবে, প্লাজমা সেল থাকবে, এইগুলো হলো ক্রনিক ইনফ্লামেটরি সেল। আর তাছাড়া এডিশনাল ফাইন্ডিং, ওটা না থাকলেও ক্রনিক গ্যাস্ট্রাইটিস, সেই এডিশনাল ফাইন্ডিং এর মধ্যে আছে
অ্যাক্টিভিটি মানে অ্যাকুট ইনফ্লামেশনও থাকে তার সাথে, যার জন্য নিউট্রোফিল থাকে, তাহলে এটাকে বলে অ্যাক্টিভিটি। ক্রনিক ইনফ্লামেশনের সাথে যদি অ্যাকুট ইনফ্লামেটরি সেল থাকে তাহলে বলে অ্যাক্টিভিটি থাকে। আর রিজেনারেটিভ চেঞ্জেস, সেলগুলো ডিস্ট্রাকশন হয়েছে, নতুন সেল গজাইতেছে, এটাকে বলে রিজেনারেটিভ চেঞ্জেস। মেটাপ্লাসিয়া হয়, যেমন ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া। ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া মানে ইন্টেস্টাইনের সেল যেরকম সেই রকম সেল স্টোমাকে হয়। ইন্টেস্টাইনাল সেলে কি থাকে, ওই যে গবলেট সেল থাকে, সেই গবলেট সেল কিন্তু স্টোমাকে, নর্মাল স্টোমাকে থাকবে না। তখন এইখানে যখন দেখা যাবে মেটাপ্লাসিয়া হলো, তখন হলো গবলেট সেল থাকবে। আর অ্যাট্রোফি থাকবে, সেলগুলো ছোট হয়ে থাকবে, এবং প্রেজেন্স অফ হেলিকোব্যাক্টার পাইলোরি, ওই যে গ্যাস্ট্রিক পিট এবং স্ক্যাটার্ড অবস্থায় ওই ইয়েতে টিস্যুতে হেলিকোব্যাক্টার পাইলোরি পাওয়া যাবে। হ্যাঁ, এলসিয়ান ব্লু PAS স্টেইন দিয়ে আমরা ডিটেক্ট করতাম আমি। তো এমনি ওই হেমাটোক্সিলিন আর ইউসিন দিয়েও ডিটেক্ট করা যায়, কিন্তু ওইটাই ভালো বেশি বোঝা যায়। আর জিমসা স্টেইন দিয়ে, এলসিয়ান ব্লু PAS স্টেইন দিয়ে করা হইতো, ওই গবলেট সেল ডিটেক্ট করা যেত। আর জিএমসা মডিফাইড জিমসা স্টেইন করে, হেলিকোব্যাক্টার পাইলোরি ভালো দেখা যেত। এটা আমি তখন দেখছি, এই মডিফাইড জিমসা স্টেইন করতাম হেলিকোব্যাক্টার পাইলোরি দেখার জন্য, নীল রঙের দেখা যেত। আর হেমাটোক্সিলিন ইউসিন দিয়ে করলেও বোঝা যেত যে অর্গানিজম, অত স্পষ্ট হইতো না। আর ওই যে এই মেটাপ্লাসিয়া দেখার জন্য এলসিয়ান ব্লু PAS স্টেইন করতাম। এই যে দেখো, এইগুলো হলো গ্যাস্ট্রিক পিট, হেমাটোক্সিলিন ইউসিন দিয়ে স্টেইন করা আছে, এটা এইগুলো গ্যাস্ট্রিক পিট। এখানে এই যে আফসা দাগ দেখা যায়, এইগুলো আসলে হেলিকোব্যাক্টার পাইলোরি। আর ওইটাই এখানে বড় করে দেখানো হয়েছে, এইটা বা জিমসা স্টেইন। এই দেখো ব্লু কালারের, এগুলা এই যে জিমসা স্টেইন দিয়ে যে হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রিক পিটে দেখা যাচ্ছে। এরপর আসতেছে এরোশন লস অফ সুপারফিশিয়াল ইপিথেলিয়াম। যে আমরা আগে যখন গ্যাস্ট্রাইটিস বললাম, বলছি যে অ্যাবসেন্স অফ এরোশন থাকলে আবার ক্রনিক গ্যাস্ট্রাইটিস, ওর নাম এরোশন হয়ে যাবে। এরোশন লস অফ সুপারফিশিয়াল ইপিথেলিয়াম generating defect in the mucosa that does not cross muscularis mucosa. মাস্কুলারিস মিউকোসা ক্রস না করবে না, কিন্তু ডিফেক্ট হয়েছে, মাস্কুলারিস মিউকোসা না করলে এটাকে বলে ইরোশন। তারপর আছে, এরপর এটা আলসার করে কি, মাস্কুলারিস মিউকোসা ক্রস করে। আলসার অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এ ব্রিচ ইন দি মিউকোসা with which extend through muscularis mucosa into the submucosa or the bar. কি শরীফ, বুঝতে পারতেছ? হ্যাঁ, গুড। শরীফকে খুব উৎফুল্ল মনে হচ্ছে, বুঝতে পারতেছে সব। মাস্কুলারিস মিউকোসা ক্রস করিয়া সাবমিউকোসা আরো ডিপে যদি যায়, গর্ত হইয়া একটা আলসার ডিফেক্ট, তাহলে হয় সেটা আলসার বলা হয়। এরপর আসতেছে পেপটিক আলসার। শুধু আলসার না, কিন্তু এটা হলো পেপটিক আলসার। পেপটিক আলসার আর ক্রনিক অফেন সলিটারি, মানে ইউজুয়ালি একটা থাকে। lesion that occur in any portion of the gastrointestinal tract exposed to the aggressive action of acid peptic juices. এটা হলো ইম্পর্টেন্ট জিনিস। আজকাল কোন বই নাই এটা যে শুধু আলসার হলেই হবে না, এইটা হইতে হবে অ্যাসিড পেপটিক জুসের অ্যাগ্রেসিভ অ্যাকশন হইতে হবে। নো অ্যাসিড, নো পেপটিক জুস, নো পেপটিক আলসার। পেপটিক আলসার হইতে গেলে ওই ডিফেক্ট তো হবে, আলসার তো হবে, সেটা হইতে হবে অ্যাসিড পেপটিক জুস দিয়ে। পেপটিক আলসারস আর ক্রনিক often solitary lesion that occur in any portion of the gastrointestinal tract exposed to the aggressive action of acid peptic juice. গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে কোনো জায়গায় অ্যাসিড পেপটিক জুসের জন্য আলসার হবে, তার নাম হলো পেপটিক আলসার। ডিস্টিংটিভ ফিচার অফ পেপটিক আলসার। পেপটিক আলসার চেনার জন্য কিছু ডিস্টিংটিভ ফিচার আছে, যেমন ইউজুয়ালি এ সিঙ্গেল লিশন,
ইউজুয়ালি একটা আলসার হবে, একটা এত বড় স্টোমাক একটা আলসার হবে। নেক্সট পয়েন্ট হলো টেন টু বি লেস দেন 4 সেন্টিমিটার, খুব বেশি বড় হবে না, 4 সেন্টিমিটার ইন ডায়ামিটারের নিচে হবে। আর জেনারেট মাস্কুলারিস পেনিট্রেট মাস্কুলারিস মিউকোসা মে পারফোরেট গ্যাস্ট্রিক ওয়ালও ভেদ করে চলে যেতে পারে। বাংলা যেটাকে বলি ইফোর উপর, এই দিক থেকে ঢুকে ওই দিকে চলে যেতে পারে, তাহলে স্টোমাকের ওয়াল পুরোটা সিদ্ধ করে দিতে পারে। আর ইজ ফ্রিকুয়েন্টলি ওকারিং উইথ ইন্টারমিটেন্ট হিলিং, মাঝখানে হিল হয়ে যায়, আলসারটা ভালো হয়ে যায়, এটাকে ইন্টারমিটেন্ট হিলিং, একবার ভালো হয়েছে আবার হইলো, ভালো হয়ে গেছে আবার হইলো, ইন্টারমিটেন্ট হিলিং। ইজ লোকেটেড ইন দি ফলোইং সাইট, কোথায় কোথায় হয় তার একটা লিস্ট দিলাম। একটা আছে ডিডেনাম, ডিডেনামের ফার্স্ট পার্ট হবে, আর হবে স্টোমাক, ডিডেনামে হয়, স্টোমাকে হয় পেপটিক আলসার, স্টোমাকের ইউজুয়ালি অ্যান্ট্রাম হবে। আর উইদিন ব্যারেটস ইসোফেগাস, গত ক্লাসে বলছি যে ওই লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসে ইনফ্লামেশন হইয়া ওখানে মেটাপ্লাসিয়া হয়, সেটা হলো ব্যারেটস ইসোফেগাস, ওইখানে হয় পেপটিক আলসার। যেহেতু ওখানে ওই গ্যাস্ট্রিক সেল আছে যেখানে, পেপটিক আলসার সেখানে। ইন দি মার্জিন অফ গ্যাস্ট্রোএন্টেরোস্টমি in the duodenum, stomach or jejunum of patient with Zollinger-Ellison syndrome, within or adjacent mucous diverticulum that contains ectopic gastric mucosa. Epidemiology কোন কোন দেশে হয়? Peptic ulcer are remitting and relapsing lesion. Peptic ulcer are remitting and relapsing lesion, most often diagnosed in middle-aged or older adult, মধ্য বয়সে হয়। প্রিভ্যালেন্স ম্যান 6 to 14%, ছেলেদের 6 থেকে 14% মানুষের মধ্যে, অ্যাডাল্টের মধ্যে এরকম পেপটিক আলসার আছে। আর মেয়েদের ইন ওমেন 2 to 6%, তাহলে মেয়েদের বেলায় কম হয় পেপটিক আলসার, ছেলেদের বেলায় প্রবণতা বেশি, মেয়েদের বেলায় কম। আবার অন্যান্য ডিজিজ যেগুলো সাধারণত অটোইমিউন ডিজিজ মেয়েদের বেশি হয়, এখানে পেপটিক আলসার ছেলেদের বেশি হয়। তো মেল ফিমেল রেশিও, ডিউডেনাল আলসার যদি হয় তাহলে 3:1, আর গ্যাস্ট্রিক আলসার যদি হয় 1.5:1 to or 2:1. No significant racial difference have been identified. রেশিয়াল কোনো ডিফারেন্স তেমন আইডেন্টিফাই করা যাচ্ছে না। আর জেনেটিক ইনফ্লুয়েন্স আছে, a little or no. More frequent in patient with alcoholic cirrhosis. অ্যালকোহলিক সিরোসিস যে সমস্ত রোগীর আছে তাদের বেলায় দেখা গেছে তাদের পেপটিক আলসার বেশি হয়। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যাদের আছে, সিওপিডি তাদের হয়, ক্রনিক রেনাল ফেলিউর যাদের আছে তাদের হয়, হাইপার প্যারাথাইরয়েডিজম যাদের আছে তাদেরও হয়। Pathogenesis of peptic ulcer. Peptic ulcer is produced by an imbalance between the gastrointestinal mucosal defense, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকাসাল একটা ডিফেন্স আছে, মেকানিজম আছে, এন্ড দি ড্যামেজিং ফোর্সেস। তাহলে ড্যামেজিং ফোর্সে স্টোমাকের মুকোসাকে ড্যামেজ করতে যাবে, আবার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসাল ডিফেন্স মেকানিজমে তাকে ডিফেন্স দিবে। এই দুইটার মধ্যে যখন ব্যালেন্স থাকবে না তখন হবে পেপটিক আলসার। তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড এন্ড পেপসিন আর রিকুইজিট ফর অল পেপটিক আলসারেশন। দি মেকানিজম অফ, তাহলে এই যে হাইপার অ্যাসিডিটি হইলেই বোঝা গেল, তাহলে হাইপার অ্যাসিডিটি হবে কেন? The mechanism of hyperacidity is not always clear. The possible causes are increased parietal cell mass. তাহলে এই লোকদের প্যারাইটাল সেল অ্যাসিড সিক্রেশন করে,
তাদের এই বেশি। সবারই তো সবকিছু সমান থাকে না, কারো চুল কম থাকে, তার চুল বেশি থাকে, হ্যাঁ, তার এক এক জিনিস কারো বেশি থাকে, কম বেশি থাকে না, এরকম প্যারাইটাল সেল মাস থাকে এদের বেশি। আর ইনক্রিজ সেন্সিটিভিটি টু সিকিউরিটি স্টিমুলাই। এখন সিকিউরিটি স্টিমুলাই দিলে সিক্রেশন হয়, কিন্তু এই সেলগুলার বেশি বেশি সেন্সিটিভ, তারা অল্প স্টিমুলাই দিলে বেশি বেশি অ্যাসিড ছাড়ে। ইনক্রিজ ভেজাস অ্যাসিড সিক্রেটরি ড্রাইভ or impaired inhibition of stimulatory mechanism such as gastrin release, তাহলে গ্যাস্ট্রিন রিলিজ কমাই দেয়, যার জন্য এটা ওই অ্যাসিড বেশি বাড়ায়। In some patient with duodenal ulcer there is too rapid gastric empty, তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্টের তো থাকে, অ্যাসিড থাকে, খুব তাড়াতাড়ি যদি ঘন ঘন যদি স্টোমাক খালি হইতে থাকে, তাহলে আলসার হবে গিয়া ওই ডিউডেনামে, exposing the duodenal mucosa to an excessive acid load. তারপর আস্তে আস্তে যেটা লেটেস্ট যে ঘটনা, যেটা হেলিকোব্যাক্টার পাইলোরি, যেটা আগে মানুষ জানতো না, আগেও ছিল কিন্তু জানতো না, সেটা হলো এইচ পাইলোরি কিভাবে করে। In H. pylori infection, gastric ulcer presumably result from the action of bacterial urease, ব্যাকটেরিয়া আবার ইউরিয়েজ প্রোডাকশন করে ওখানে, ব্যাকটেরিয়া ঢুকেই তাড়াতাড়ি করে ওই মিউকোসা বেদ করে, নিউট্রাল মিউকোসা বেদ করে নিচে চলে যায়, অ্যাসিডে তাকে ক্ষতি করতে পারে না, তার নিচে চলে যায়, আবার সেই ইউরিয়েজ প্রোডাকশন করে, হুইচ জেনারেট অ্যামোনিয়া অ্যান্ড প্রোটিয়েজ which breaks down glycoprotein in the mucus. Damage to the protective mucus layer exposes the underlying epithelial cell to damaging influence. ওই যে ব্যারিয়ারটা ব্রেক করে দিল আর অ্যাসিডে ওকে পুরে দিল। Influence of the acid peptic injury is thus more prone to peptic ulceration. When duodenal mucosa chronically exposes to increased acid, it is replaced by metaplastic gastric mucosa. তাহলে যখন এই ক্রনিক্যালি ইনফেকশন হবে, এই ইউরিয়াস সেক্রেশন করবে, ওই মিডিয়াটা হয়ে যাবে অ্যালকালাইন মিডিয়া, অ্যালকালাইন, হেলিকোব্যাক্টার আশেপাশে অ্যালকালাইন হয়ে যাবে। তোমরা দেখো যখন এই অ্যালকালাইন টাইট গলব্লাডার সিক্রেশন গুলা ইন্টেস্টাইনে যায়, তখন এটা হলো অ্যাগ্রেসিভ, হলো অ্যালকালাইন টাইট। এইটাকে প্রিভেন্ট করার জন্য, নিউট্রাল করার জন্য ইন্টেস্টাইন করে কি গবলেট সেল থেকে অ্যাসিড মিউকাস ছাড়ে। তোমাদের কাছে খটকা লাগতে পারে, এই যে গবলেট সেলের যে মিউকাসটা, এটা অ্যাসিডিক, এটা কিন্তু অ্যাসিডিক মিউকাস। আর স্টোমাকের যে মিউকাসটা, ওটা হলো নিউট্রাল মিউকাস। তাহলে আমার দরকার হলো যে হেলিকোব্যাক্টার পাইলোরি করতেছে কি, তার আশেপাশে অ্যালকালাইন করে দিচ্ছে, সেটাকে নিউট্রাল করার জন্য আমাদের গবলেট সেল দরকার। এই জন্য গবলেট সেল মেটাপ্লাসিয়া হবে, ওইটাকে নিউট্রাল করার জন্য। যেখানে হেলিকোব্যাক্টার পাইলোরি আসবে সেখানে গবলেট সেল আসতে হবে, না হলে ওটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে মেটাপ্লাস্টিক মিউকোসা ইজ ইনফেক্টেড বাই H. pylori and may eventually develop duodenal ulcer. ডিউডেনামে তো থাকে ইন্টেস্টিনাল মিউকোসা, তো ওইটাতে যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন অ্যাসিডে ক্ষতিগ্রস্ত হয়, তখন ওই অ্যাসিড থেকে রক্ষা পাওয়ার জন্য স্টোমাকের মিউকোসা দেয়া, এটা মেটাপ্লাস্টিক হবে। যেখানে স্টোমাকের মিউকোসা আসবে ওখানে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হবে। এই NSAIDs may cause peptic ulcer by suppression of mucosal prostaglandin synthesis and by direct irritation. Cigarette smoking is suspected of being ulcerogenic, possibly by suppression of mucosal prostaglandin synthesis. Alcohol has not been proved to cause peptic ulceration directly, but alcoholic cirrhosis is
associated with an increased incidence of peptic ulceration. High dose and repeated use of corticosteroid may promote peptic ulcer. Personality and psychological stress are important contributing factor. Psychological stress যারা থাকে আর পার্সোনালিটি ডিজিজ আছে সারাক্ষণ উদ্বিগ্ন আমার কি হবে আমার প্রমোশন হলো না দেশে কি অবস্থা এই দেশে থাকবো কিভাবে এই নানান রকম টেনশন নিয়ে যে থাকে এই লোকগুলার হবে পেপটিক আলসার বেশি বেশি সাইকোলজিক্যাল টেনশনে থাকে আর যদি সবকিছু দেখবে মানিয়ে চলবে যে থাকুক আমাদের দেশে এরকম কাদা থাকবে মানুষ একটু খারাপ থাকবে চোরটা একটু বেশি থাকুক অসুবিধা নেই আর আমাদের লোক এইরকম যদি চিন্তা ভাবনা করে তাহলে তার এই পেপটিক আলসার না হওয়ার সম্ভাবনা আছে আর যদি সারাক্ষণ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে তার পেপটিক আলসার বেশি হয়ে যায় পার্সোনালিটি ডিসঅর্ডার স্ট্রেসে থাকে প্রমোশন হচ্ছে না আর সারাক্ষণ তার ওইরকম স্ট্রেসে থাকলে কি তার প্রমোশন হবে আচ্ছা gross appearance of peptic ulcer তাহলে peptic ulcer দেখতে কেমন grossly peptic ulcer is round to oval sharply punch out defect with relatively straight wall থাকবে ওই কূপের মতো আর sharply punch out মানে মনে হচ্ছে পাঞ্চিং করে নিয়ে গেছে দি মার্জিন আর ইউজুয়ালি লেভেল উইথ সারাউন্ডিং মিকুসা সারাউন্ডিং নরমাল মিকুসার সাথে এটা এক সমান থাকবে দি বেজ ইজ স্মুথ অ্যান্ড ক্লিয়ার এর বেজটা থাকবে স্মুথ এবং ক্লিয়ার কূপের গর্ত বা গর্তের বেজটা ক্লিয়ার থাকবে স্কারিং মে ইনভলভ দি এন্টার থিকনেস অফ দি স্টোমাক যেহেতু হিলিং হয় মাঝে মাঝে তখন স্কার তৈরি করে puckering of the surrounding mucosa creates mucosal fold that radiate from crater in the spoke-like fashion. সাইকেলের স্পোকের মতো ছড়াই ছড়িয়ে ফাইব্রাস ব্যান্ডগুলা থাকবে আগ্নেয়গিরি জ্বালার মতো দেখা যাবে এটা ক্রেটার লাইক আর সারাউন্ডিং মিউকোসা ইজ ইডিমেটাস এন্ড রেডেন্ট ডিউ টু গ্যাস্ট্রাইটিস ফুলে যাবে ইডিমা হবে পানি ধরবে আর লাল হয়ে যাবে হেমোরেজ হবে যেহেতু অ্যাকুট ইনফ্লামেশন থাকে কাজে এটা হলো এরকম হবে রেডেন হবে আর হিস্টোলজি করলে ওই যে বায়োপসি নিয়ে এন্ডোস্কোপিক বায়োপসি নিয়ে হিস্টোলজি করলে স্লাইডে কি দেখবো vary in different stages such as active necrosis, chronic inflammation and scarring. এই বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম পাওয়া যাবে and healing অবস্থায় in active ulcer with ongoing necrosis 4 zone are demonstrated চারটা জোন থাকে একটা হলো superficial thin layer of necrotic fibrinoid debris উপরে উপরে যেটা থাকবে সেটা fibrinoid debris থাকবে thin layer তার নিচে zone of non specific inflammatory infiltrate বিভিন্ন রকমের ইনফ্লামেটরি ইনফিল্ট্রেট থাকবে নিউট্রোফিল প্রিডোমিনেটিং নিউট্রোফিল বেশি থাকবে এই জোনে সেকেন্ড জোনে আর তার নিচে যে জোন আছে এটা অ্যাক্টিভ গ্রানুলেশন টিস্যু থাকবে মানে ইউনিফর্ম ব্লাড ভেসেল থাকবে ইনফিল্ট্রেটেড বাই মনোনিউক্লিয়ার লিউকোসাইট যেমন ম্যাক্রোফেজ লিম্ফোসাইট প্লাজমা সেল এইগুলি আর তার নিচে থাকবে কোলাজেন স্কার ফাইব্রাস স্কার থাকবে এই যে পেপটিক আলসার একটা ডায়াগ্রাম আমাদের ওই রবিনসের বই আছে দেখো একটা কূপের মতো সোজা গর্ত আর এই যে এইটা তার মার্জিন এইখানে দেখো যে ফিব্রিনয়েড ডেব্রিস নিউট্রোফিল আছে আর এখানে গ্রানুলেশন টিস্যু নিউরন ব্লাড ভেসেল আর এইগুলি স্কার আর এই যে পেপটিক আলসার তার কমপ্লিকেশন আছে একটা আছে ব্লিডিং হবে প্রচুর ব্লিডিং হবে বমির সাথে আসবে পায়খানার সাথে যাবে বমির সাথে আসলে বলে হেমাটিমেসিস পায়খানার সাথে গেলে মেলিনা আর হলো পারফোরেশন হয়ে যাবে ছিদ্র হয়ে যাবে বলে নার্ভ ছিদ্র হয়ে গেছে আর হলো যেখানে পেপটিক আলসার হয় সেখানে ছিদ্র হয়ে যায় অবস্ট্রাকশন হয় ওই যে পাকারিং হয়ে স্কার হয়ে অবস্ট্রাকশন হয় আর ইনট্রাক্টেবল পেন এত তীব্র ব্যথা অসহ্য ব্যথা হয় অ্যাকুট গ্যাস্ট্রিক আলসার এতক্ষণ বললাম ক্রনিক গ্যাস্ট্রিক আলসার আজকে বলতেছি অ্যাকুট গ্যাস্ট্রিক আলসার encountered in patient with short
extensive burn, sepsis, severe trauma, raised intracranial pressure and non-steroid anti-inflammatory drug এই সমস্ত ক্ষেত্রে acute gastric ulcer হয়। The morphology usually multifactorial morphology হলো এটা হলো usually cause হলো multifactorial আর morphology হবে less than 1 cm diameter, dark brown ulcer base থাকবে, normal rugal fold থাকবে আর হলো histologically unremarkable mucosa mucosa তেমন কিছু পাওয়া যাবে না acute gastric ulcer। আচ্ছা এটা আমি যখন ক্লাস নিতাম বহু আগে আর কি ধরো 20 বছর বা 25 বছর আগের ঘটনা। তো ওই সময় পেপারে দিছিল একটা ছবি, এই ছবিটা দেখে আমি একটু ইমপ্রেসড হয়েছিলাম। একই পাতায় দুইটা ছবি, যে এইদিকে দেখো বাম দিকে আমাদের দেশের এই নায়ক নায়িকারা অভিনয় করে, না বলো না একটা সিনেমা চলছে, আবার এইদিকে আবার দেখা যাচ্ছে শীঘ্রই আসছে বাংলাদেশে কিং কং। তাতে আমি দেখলাম যে আমাদের দেশের এরাই তো ভালো আছে, তাহলে এইগুলি কেন বিদেশ থেকে আসবে কিং কং? এই জন্য এই ছাত্রদের দেখাইতেছিলাম, সেটা আবার এসে গেছে এখানে, কিছু মনে করো না, এটা অনেক আগের কিং কং এসে গেছে, অনেকেই দেখছে, এখন আর এগুলি কেউ দেখে না। গ্যাস্ট্রিক পলিপ, গ্যাস্ট্রিক পলিপ, গ্যাস্ট্রিক পলিপ হলো ওই ফিঙ্গার লাইক প্রজেকশন ফ্রম মিউকোসাইটকে পলিপ বলা হয়। তাহলে টাইপস কি কি? নন নিউপ্লাস্টিক পলিপ, নিউপ্লাস্টিক ছাড়াও পলিপ হয়, এটি বেশি 90%। এর মধ্যে আছে ইন্টারমিডিয়েট পলিপ আর হাইপার প্লাস্টিক। হাইপার প্লাস্টিক পলিপ আঙ্গুলের মতো বেরিয়ে আসে মিউকোসা থেকে। আর আছে নিউপ্লাস্টিক পলিপ, অ্যাডেনোমাটাস পলিপ, অ্যাডেনোমা হইয়া পলিপ। ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে আছে অ্যাডেনোকার্সিনোমা, 90 to 95% হলো অ্যাডেনোকার্সিনোমা। সেকেন্ড পজিশন আছে লিম্ফোমা, এটা স্টোমাকের কথা বলতেছি কিন্তু। আর কার্সিনয়েড থাকে টিউমার 3%, ম্যালিগন্যান্ট স্পিন্ডল সেল টিউমার থাকে 2%। গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা, জ্যোতি লাইজো বুঝতেছ? হ্যাঁ, গুড। আচ্ছা, গ্যাস্ট্রিক অ্যাডেনোকার্সিনোমা ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো। এপিডেমিওলজি ইজ ওয়ার্ল্ড ওয়াইড ডিজিজ, সারা বিশ্বেই স্টোমাকের ক্যান্সার, কিন্তু হাই ইনসিডেন্স ইন জাপান, কোস্টারিকা, কলম্বিয়া, চায়না, পর্তুগাল, আইসল্যান্ড, ফিনল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড, এই সমস্ত দেশে বেশি বেশি হয়। আর রিপ্রেজেন্ট 3% অফ অল ক্যান্সার ডেথ ইন ইউএস। ইউএস এর হিসাব, আমাদের দেশে ওই হিসাবটা সবাই রাখতে পারে না, ইউএস এর সব হিসাব রাখা হয়। তারা বলছে যে তাদের যত ক্যান্সার ডেথ, ক্যান্সার হয়ে যে মারা যাচ্ছে তার 3% হলো স্টোমাকের ক্যান্সার। ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ ইনসিডেন্স অফ গ্যাস্ট্রিক কার্সিনোমা, কি কি কারণে গ্যাস্ট্রিক কার্সিনোমা বেশি হয় তার একটা অ্যাসোসিয়েশনের একটা গবেষণা করে বের করা হয়েছে। যেমন ডায়েট, খাবারের থেকে হইতে পারে, যেমন নাইট্রেট ডেরাইভ ফ্রম নাইট্রেট, নাইট্রেট কন্টেনিং যে ফুড আছে সেখান থেকে নাইট্রেট তৈরি হয়, সেই নাইট্রেটে ক্যান্সার করে, স্টোমাকের ক্যান্সার। আর স্মোকড অ্যান্ড সল্টেড ফুড, পিকল ভেজিটেবল, এই যে ধোঁয়াটে খাবার, এই যে আমাদের ধোঁয়া দেয় না, স্মোক ফুড, কাবাব, শিক কাবাব, ধোঁয়া দিলে নাকি আর এক ধোঁয়াটে স্বাদ, আমার কাছেও ভালো লাগে ধোঁয়াটে দেয়, কাবাব বানানোর সময় ধোঁয়া দেয়, এই ধোঁয়াতে খাবার এবং সল্টেড ফুড, ওই যে প্রিজার্ভ করে রাখে সল্ট দিয়া, লবণ দিয়া, যেমন লবণ দিয়া আমাদের ইলিশ মাছ রাখা হয়, এটা নোনাল ইলিশ বলে, এটিকে সল্টেড ফুড। আরেকটা আছে পিকল ভেজিটেবল, ভেজিটেবলের আচার, যারা বেশি বেশি আচার পছন্দ করে তাদের বেলায় প্রাণ বেশি থাকবে। আর লেক অফ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ওই ফ্রেশ ফ্রুট খায় না, রেখে দেয়, ফ্রিজে রেখে দেয়, ভেজিটেবল রেখে দেয়, মাঝে মাঝে বের করে খায়, এদের বেলায় এগুলি বেশি হয়। আর হোস্ট ফ্যাক্টর,
পরিত এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বললাম, ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস যাদের আছে তাদের বেশি বেশি হয়, ইনফেকশন বাই এইচ পাইলোরি হেলিকপ্টার পাইলোরি যাদের হয় তাদের হয়, পার্শিয়াল গ্যাস্ট্রিকটমি যাদের করা থাকে তাদের আবার ওইটুকুতে হয়, আর গ্যাস্ট্রিক অ্যাডেনোমা, গ্যাস্ট্রিক দুইটা হয়ে গেছে, অ্যাডেনোমা হবে, অ্যাডেনোমা হয়ে গেছে, তোমরা এটা স্পেলিংটা ঠিক করে নিও। গ্যাস্ট্রিক অ্যাডেনোমা যাদের হয় তাদেরও এইরকম গ্যাস্ট্রিক ক্যান্সার হইতে পারে। আর লোকেশন কোথায় কোথায় হবে, পাইলোরাস পাইলোরিক অ্যান্ট্রামে হইতে পারে 50 to 60%, কার্ডিয়াক গ্যাস্ট্রিক কার্ডিয়াতে হইতে পারে 25%, আর বডি অ্যান্ড ফান্ডাস মিলে হলো 15 to 25%. Favorable location is laser curvature of the antropyloric region. Laser curvature favorable antropyloric region. Ulcerative lesion on greater curvature is more likely to be malignant. Classification of gastric carcinoma based on depth of invasion. কেমন depth তে ঢুকছে এটা হলো early gastric cancer, that is confined to mucosa and submucosa. Confined to mucosa and submucosa, নিচে ঢোকে নাই, তাহলে এটা হলো আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার। এইখান থেকে যদি কেউ বায়োপসি করে তাহলে তাহলে কিন্তু ক্যান্সার ধরা পড়বে, কিন্তু যখন এটাকে স্টোমাকটাকে আবার রিসেকশন করবে তখন ওখানে ক্যান্সার পাওয়া যাবে না, এটা গন্ডগোল হয় মাঝে মাঝে যে আগে রিপোর্টে ক্যান্সার আছে, এখন স্টোমাক কেটে ফেলছে এখন ক্যান্সার নাই, এটা হলো আসলে আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, কারণ এটা মিকুসাতে ঢুকে নাই, মানে সাব মিকুসাতে কনফাইন্ড টু মিকুসা এন্ড সাব মিকুসা, কিন্তু মাস্কুলারিস ঢুকে নাই, তো ওটুকু তো বায়োপসি করে নিয়ে নিয়ে এনে ফেলেছে তার আগেই ইয়েতে এন্ডোস্কোপি বায়োপসিতে, এটা নিয়ে অনেক সময় গন্ডগোল। আর অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার, তারপরটা হলো এক্সটেন্ডেড ভ্যালু মিউকোসা ইনটু মাস্কুলারিস, দুইটা আর্লি গ্যাস্ট্রিক ক্যান্সার, অ্যাডভান্স গ্যাস্ট্রিক ক্যান্সার বেসড অন ম্যাক্রোস্কোপিক গ্রোথ প্যাটার্ন, দেখতে কেমন এটার উপর নির্ভর করে, এক্সোভাইটিক, ব্লাড আর ডিফারেন্ট এন্ড এক্সিভিটি, যদি বাইরে হয়ে আসে মিউকোসা থেকে বাইরে দিয়ে এক্সোভাইটিক, আর যদি মিউকোসার সাথেই থাকে লাগানো ওই লেভেলেই থাকে অথবা একটু গর্ত হয়ে যায় ওটা করে ফ্ল্যাট আর ডিপ্রেসড, আর যদি গর্ত হয়ে ভিতরে ঢোকে তাহলে এক্সক্যাভিটিং। আর বেসড অন মাইক্রোস্কোপিক ফিচার, এটা বিজ্ঞানী লরেন্স ক্লাসিফিকেশন করছে, তিনি বলে গেছেন ইন্টেস্টিনাল টাইপ এবং ডিফিউজ টাইপ, মাঝখানে আবার এটাকে পরবর্তী বিজ্ঞানীরা আবার বলছে যে না, ইন্টেস্টিনাল টাইপ আর ডিফিউজ টাইপ একসাথে দুইটাই থাকে তাহলে বলা হলো মিক্সড টাইপ, তাহলে ইন্টেস্টিনাল টাইপ, ডিফিউজ টাইপ এন্ড মিক্সড টাইপ। The major feature of Lorentz classification of gastric cancer, তাহলে একটা হলো ইন্টেস্টিনাল টাইপ এবং একটা ডিফিউজ টাইপ, এটা মেজর কি ডিফারেন্সটা কি, মোস্ট কমন গ্রস কনফিগারেশন হলো এই পলিপয়েড এন্ড ফাঙ্গেটিং হবে ইন্টেস্টিনাল টাইপ, আর আলসারেটিভ হবে ইনফিল্ট্রেটিং হবে ডিফিউজ টাইপটা। 2 নম্বর পয়েন্ট হলো মাইক্রোস্কোপিক ফিচার হবে ডিফারেন্সিয়েশন, এটা হলো ওয়েল ডিফারেন্সিয়েটেড থাকবে, ওই যে ইন্টেস্টিনাল টাইপ থেকে ওয়েল ডিফারেন্সিয়েটেড গ্ল্যান্ড ফর্ম করবে, আর লিমিটেড হলো কনফাইন্ড টু গ্ল্যান্ড লুমেন, ওই যে মিউকাস প্রোডাকশন হবে গ্ল্যান্ড লুমেনেই থাকবে, আর গ্রোথ প্যাটার্নটা হবে এক্সপানসাইল, মানে ইনফ্লামেশন অফ অ্যান প্রিডমিনেন্ট, তাহলে ওটা আস্তে আস্তে সরতে থাকবে। আর যেটা ডিফিউজ টাইপ সেটা পোলি ডিফারেন্সিয়েটেড থাকবে এবং সিগনেট রিং সেল থাকবে, আর এক্সটেন্সিভ থাকবে মেবি prominent in stomach around gland, মিউকাস সিক্রেশনটা এক্সটেন্সিভ থাকবে। আচ্ছা, আরেকটা থাকবে গ্রোথ প্যাটার্নটা কি থাকবে, নন কোহেসিভ ইনফিল্ট্রেটিং গ্রোথ প্যাটার্ন থাকবে। 3 নাম্বার পয়েন্ট অ্যাসোসিয়েশন উইথ ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া, ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া ওই ইন্টেস্টাইন অলমোস্ট ইউনিভার্সাল থাকবেই, আর লেস কমন ইন বা লেস প্রমিনেন্ট ইন ডিফিউজ টাইপ। আর ক্লিনিক্যাল ফিচারে থাকবে যেমন বয়সটা কিরকম থাকবে, 55 ইয়ার্স মানে সাধারণত থাকবে, মানে মিন এজ
সেটা হলো ইন্টেস্টাইনাল টাইপ। আর 48 ইয়ার্স একটু কম বয়সে হয় ইন্টেস্টাইনাল টাইপ। তারপরে মেল ফিমেল রেশিওটা 2:1 হবে ইন্টেস্টাইনাল টাইপ, আর ডিফিউজ টাইপে প্রায় সমান সমান এরকম। স্পেশাল ফিচার আছে লাইনাইটিস প্লাস্টিকা নামে একটা ফিচার। Uncommonly, a broad region of the gastric wall or the entire stomach is extensively infiltrated by malignancy, creating a rigid, thickened leather bottle. থিকেন লেদার বোতলের মতো হয়ে যায়। ওই যে চামড়ার বোতল, যে আমি দেখেছি কলকাতায় দেখেছি চামড়া দিয়ে বিরাট বোতল বানাইছে, ওখানে পানি রাখে, ওই লেদার বোতলের মতো হয়ে যায় এই স্টোমাকটা, মোটা সোটা হইয়া শক্ত হইয়া। আর ক্রোকেনবার্গ টিউমার হলো মেটাস্টেটিক অ্যাডেনোকার্সিনোমা টু দি ওভারিজ, এই স্টোমাক থেকে চলে যায় ওভারিতে, ফ্রম শুধু স্টোমাক না, স্টোমাক, ব্রেস্ট, প্যানক্রিয়াস এন্ড গলব্লাডার, এটাকে ক্রোকেনবার্গ টিউমার ইজ কল্ড ক্রোকেনবার্গ টিউমার, ওভারিতে যখন মেটাস্টেসিস। আগামী ক্লাসে আমরা ইন্টেস্টাইনটা শুরু করব। আজকে স্টোমাক শেষ করলাম, অনেকক্ষণ তোমরা শুনলে, কি তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ, তোমরা আগামী ক্লাসও বসবে আবার, আমি ইন্টেস্টাইন নিয়ে ক্লাস নেবো। আজকে এই পর্যন্ত শেষ করলাম আমাদের এই ক্লাস। আমি ইউটিউবে আপলোড দেই, ইউটিউবে যারা এটা দেখছেন তারা, যাদের ভালো লেগেছে, যাদের ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আছে, যাদের ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনে, তারা একটা শেয়ার দিবেন, তাদের কাছে নিশ্চয়ই তাদের এটা উপকারে আসবে। আর বিশেষ করে এই কোভিড এর সময় তারা ঠিক মতো ক্লাস করতে পারছে না, তাদের জন্য এই উপকারে আসবে। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, আমি ছাত্রদের জন্য এই ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য অনেকগুলা ক্লাস নিয়েছি, জেনারেল প্যাথোলজির প্রায় সবগুলোই নিয়েছি, সেগুলো আমার ইউটিউবে আছে। আমার ওয়েবসাইট www.talukdarbd.com, এখানে সবগুলো লেকচার এমবেড করা আছে, ইউটিউবের লেকচার এমবেড করা আছে www.talukdarbd.com, এখানে। সেখান থেকে আপনারা, আমি আমার এই ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানেও দিয়ে দিব, ওখানে ইয়েও পাওয়া যাবে, ওই হ্যান্ডআউট, লেকচার হ্যান্ডআউটও পাওয়া যাবে আমার ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে যারা আমার এই লেকচার শুনবেন, সব স্টুডেন্ট যারা আমার এই লেকচার দেখলেন সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।